উকিল সালাম হোসেনের বাড়িতে। জাহিন তার রুমে বসে বসে কিছু একটা বিষয় নিয়ে গভীর চিন্তায় আছে। এমন সময় রুমে প্রবেশ করে তার বাবা সালাম হোসেন। ছেলেকে এক মনে কিছু ভাবতে দেখে তিনি বলেন, কি ভাবছো জাহিন? বাবার ডাক শুনে বাস্তবে ফিরে জাহিন। কিছু না বাবা, তুমি যে বাড়িটা ভেঙে ফেলার জন্য আবেদন করেছিলে সেখানে প্রায় 10 ঘর ভাড়াটিয়া থাকে। ভাড়াটিয়া বললে ভুল, ওটা ওদের ফ্ল্যাট, নিজেদের ফ্ল্যাট। ওরা কোনোভাবেই নিজেদের সম্পত্তি কাউকে দিতে প্রস্তুত নয় বাবা, কিন্তু সেটার বিনিময়ে আমরা টাকা দিতে চেয়েছি। সবাইকে টাকা দিয়ে কেনা যায় না। একজন উকিল হয়ে যতটুক আমি বুঝতে পারছি এই কাজ এখানেই থামানো উচিত। এর থেকে বেশি দূর তুমি যেতে পারবে না। কাজে আমার কথা শুনে চলো, নিজের ভাড়ানো পা পিছিয়ে নাও। আমি পা পিছিয়ে নেওয়ার জন্য কখনো ভাড়াই না। তুমি আমার কথা অমান্য করছো জাহিন। অমান্য করিনি বাবা, কিন্তু ওই প্রপার্টি আমার লাগবে। সালাম হোসেন দীর্ঘশ্বাস ফেলেন। দেখো কি করবে, আর অনেকদিন বাসায় বসে থাকলে কাল থেকে ভার্সিটি যাও। ঠিক আছে বাবা। সালাম হোসেন বেরিয়ে যায়। আমি এভাবে প্রতিটা কাজ হেরে যেতে পারি না, এতে করে আমার সব শেষ হয়ে যাবে। আমাকে বের হতে হবে, নিজের কাজ নিজেকে করতে হবে। কাল থেকে ভার্সিটিতেও যেতে হবে। জাহিন কাউকে কল করে, হ্যালো, আমি ওই ফ্ল্যাটের মালিকদের সঙ্গে নিজে কথা বলতে চাই। ব্যবস্থা করো যত দ্রুত সম্ভব। ফ্ল্যাটটা যদি দ্রুতই খালি না করতে পারি তাহলে আমাকে টাকা ফেরত দিতে হবে, আর সেটা আমি এই মুহূর্তে চাইছি না। কল কেটে দেয় জাহিন। এমনকি আমিও অনেক টাকা পয়সা লস করেছি এইগুলি খেয়ে। আদৃশকে তো আমি ছাড়বো না। আদৃশ খাওয়া শেষ করেছে, নিজের হাতে আদৃশকে খাইয়ে দিয়েছে। তবে আদ্রিতাকে নিজের কোল থেকে নামাতে নারাজ সে। আদ্রিতা মুখ ফুলিয়ে আদৃশের দিকে তাকায়। ছাড়ো নেবান, আমি বাড়িতে যাই। তুই যাবি না? ভারী আজব, একটু আগে পর্যন্ত এটা নিয়ে ডেকেছিলেন আমি কেন এসেছি, এখন যেতে দিবেন না? দেব না। তুই আসছিস কেন? এখন যেতে পারবি না, আমার নেশা হয়ে গেছে। তোকে এভাবে জড়িয়ে রাখতে আমার ভালো লাগছে। আপনি মহাপাজি। আদ্রিতার ঘাড়ে মুখ গুজেছিল। নিজের সম্পর্কে ফাজির সময় শুনে আদৃশ মাথা তুলে তাকায়। আমি যদি আমার লিমিট ক্রস করা শুরু করি, ফাজলামি আসল ফাজলামি করি, সামলাতে পারবি তো? আদ্রিতার গাল দুটো লাল টমেটোর মতো হয়ে গেছে। আদ্রিতার গাল দুটো চেপে নিজের দিকে মুখ করে আমার স্ট্রবেরি মন চাই খেয়ে ফেলি। আদ্রিতাকে নিজের সঙ্গে আরো জোরে চেপে ধরেছে। আদ্রিতা চুল সরিয়ে ওর ঘাড়ে নাক রাখে। তোর ঘ্রাণ অসম্ভব সুন্দর আদ্রিতা, আমি পাগল হয়ে যাই। আমার পৃথিবীতে শান্তি বয়ে আনে এই ঘ্রাণ। আদ্রিতার শরীর কেঁপে ওঠে। আদ্রিস সেই কম্পন অনুভব করতে পারে। তার ঠোঁটের কোনায় বাঁকা হাসি। আদ্রিতাকে ঝালাতে আবারও নিজের ঠোঁট ছোঁয়ায় খালি ঘাড়ে। আদ্রিতা এবার আদ্রিসের হাত ধরে বসে। হঠাৎ করে আদ্রিতাকে তার সামনে থাকা গ্লাস টেবিলের উপরে বসিয়ে দেয়। আদ্রিতা চোখ বড় বড় হয়ে যায়। ইতালিতে থাকার সময়গুলোতে আমার অনেক ইচ্ছে ছিল, তোকে যখন ইতালিতে আনবো তখন এইভাবে অফিস টেবিলে বসিয়ে আদর করব। কিন্তু দেখ, সেই সব পূরণ করার জন্য সৃষ্টিকর্তা তোকে এখানে পাঠিয়ে দিয়েছে। ইতালি না হোক, বাংলাদেশ হোক, গ্লাস টেবিল হলেই হলো। আদৃশ কথাগুলো বলে আদ্রিতার কোমরের শাড়ির ভাজায় হাত দিয়ে দেয়। যায় আদৃশের শীতল হাত আদ্রিতাকে থরথর করে কাঁপতে বাধ্য করছে। প্রিয়তমার কম্পন আদৃশকে লাই দিচ্ছে, ইচ্ছে করছে অত দূর চলে যেতে, যেখান থেকে চাইলেও কেউ ফেরত আনতে পারবে না। প্রিয়তমার ঘাড়ে ঠোঁট রেখে একটা কামড় বসিয়ে দেয়। আদ্রিতা ষাট খামছা ধরে আদৃশের, সে ব্যথা পেয়েছে। সেখানে দাগ হয়ে গেছে, নীলসে দাগ হয়ে গেছে। আদৃশ বিদ্যা আঙ্গুল দিয়ে সেই দাগে স্লাইস করে। এই ছোট্ট মেয়েটা আমার বউ, তুই আমার। আদ্রিতা তুই আমার। আদ্রিতা কিছু বলে না। আদৃশ ওকে বুকের মাঝে রেখেছে। আদৃশের এখন মন উতাল হয়ে উঠেছে। তাই সে ঠিক করলো সে বাড়িতে চলে যাবে। বউ, চল তোকে একটা জায়গায় নিয়ে যাই। কোথায়? চল। আদৃশ উঠে আদ্রিতার শাড়ি ঠিক করে দেয়। আদ্রিতার মাথায় কাপড় টেনে দেয়। চল। আদৃশ বেরিয়ে যায় আদ্রিতাকে নিয়ে। অফিসের সবাই এবার কনফার্ম হয়ে গেছে এটা আদৃশের বউ। আদৃশ আদ্রিতাকে নিয়ে গাড়িতে বসে। ড্রাইভার ড্রাইভ করছে। আদ্রিতা বাইরের দিকে তাকিয়ে আছে। আদৃশ শক্ত করে হাত ধরে রেখেছে প্রেয়সীর। ওয়াইফি। আদ্রিতা ফাঁসে ফিরে তাকায়। একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? কাল বলবো। আদ্রিতা হাসে। আদৃশ এই হাসি ভালোবাসে, ভীষণ ভালোবাসে। খান বাড়িতে মাধবী বেগম রুমে বসে বসে আদৃশের ছোটবেলার ছবি দেখছে। তুই তো আমার ছেলে। আমার ছেলে তুই, তাহলে ওই মহিলাকে কেন দেখতে গেলি?
তোকে ভালোবাসায় কোথাও কম রেখেছি আমি? মাধবী বেগম ছবি বুকে চেপে ধরে। আমার জীবন তুই, তোকে আমি ভীষণ ভালোবাসি, আমার সোনা ছেলে। আশরাফ খান ওয়াশরুম থেকে বেরিয়ে স্ত্রীর চোখে পানি দেখে এগিয়ে আসেন। তুমি এখনো কাঁদছ? না, আমি কাঁদবো কেন? মাধবী থামো, আমি তো বলেছি আদৃশ তোমারই আছে, তোমারই থাকবে। আদ্রিতাদের গ্রামের বাড়িতে আদ্রিতার মা রান্নাবান্না শেষ করে রুমে এসে দেখেন তার স্বামী বসে টিভি দেখছেন। বলে কাজকর্ম বাদ দিয়ে সারাদিন টিভি দেখো, এটার কি আদৌ কোনো মানে আছে? বিষয়টা তা নয়, এতদিন যাবৎ শরীর ভালো লাগছিল না, তাই ছুটিয়ে গিয়েছিলাম। কাল থেকে কাজে যাব। আদ্রিতার সঙ্গে কথা বলেছো একবারও? যে মেয়ে মা বাবার কথা মনে করে না, তার সঙ্গে কিসের কথা? কি বলতে চাইছো তুমি? সেদিন আমাকে অমান্য করেও আদৃশের সঙ্গে চলে গেল। আর কি বলবো আমি? তুমি মান্য করার মতো কাজ করেছিলে? দেখো, জাহিন ভালো ছেলে ছিল, আমি মেয়ের জন্য কখনো খারাপ ভাবিনি। আল্লাহ লজ্জাগিরিরা কিছু নেই তোমার, তুমি পুরুষ মানুষ না ভেড়া। হ্যাঁ, ছি, তুমি সব সময় আমার তুচ্ছ তাচ্ছল্য করো কেন? আমার আদ্রিতাকে আদৃশের সঙ্গে জোর করে বিয়ে কে দিয়েছিল? দেখো, মানছি সেটাও আমি ছিলাম, কিন্তু আদৃশ পরে গিয়ে যা করলো, ব্যাস অনেক হয়েছে। তোমার মেয়ে ওটা নাকি শত্রু, আল্লাহ জানে। আল্লাহ গজব পড়বে যা শুরু করেছো তুমি। কথাটা বলে আদ্রিতার মা সেখান থেকে চলে যায়। ঘৃণা হচ্ছে এই মুহূর্তে তার। মানুষ কিভাবে এমন হয়, এটা নাকি ভাবা। শপিং মলের একটা শোরুমে বসে আছে আদ্রিস এবং আদ্রিতা। আদ্রিস বেছে বেছে জামা কিনছে, গোটা কাল থেকে ভার্সিটি যাবে। সে অ্যাডমিশন করিয়ে নিয়েছে আদ্রিতার, তাই রোজ পড়ার জন্য যাবতীয় সব প্রয়োজনীয় জিনিস সে আজ কিনবে। এদিকে অনেকক্ষণ ধরে ঘুরছে আদ্রিতা, আর ভালো লাগছে না, তাই চুপচাপ এখন এক কোনায় বসে আছে। আদ্রিসের পছন্দ বেশ মানায় তাকে, তাই নিজে আর কিছু বলছে না। প্রায় 3 ঘন্টা ধরে ধৈর্য নিয়ে সকল কিছু কেনাকাটা করে আদ্রিস। তারপর আদ্রিতাকে নিয়ে বাসায় ফেরেন। মাধবী বেগম ছেলেকে দেখে জড়িয়ে ধরেন। হঠাৎ করে মা এমন জড়িয়ে ধরেছে দেখে একটু অবাক হয় আদ্রিস। মাম, কি হয়েছে? কি হবে? তুমি এরকম ভাবে জড়িয়ে ধরো না, অনেক দিন হয়ে গেল। মাধবী বেগম আদৃশের বাহুতে ছড় মারেন। উফ, আমার ছেলেকে আমি আদর করব, তাও তোকে জিজ্ঞেস করে করব? তুমি সবসময় রেগে কেন থাকো? আমি রেগে থাকি না, তুই রাগিয়ে দিস। মম, স্টপ প্লিজ, আমি ঝগড়া চাই না এখন। তোর পছন্দের খাবার বানিয়েছি, খেতে আয়। মম, আদ্রিতাকে নিয়ে বাইরে গিয়েছিলাম, খেয়ে এসেছি, কিন্তু আমার আম্মু নিজের হাতে কুকিং করেছে, তাই আবার খাবো। মাধবী বেগম খুশি হয়ে যায়। এটাই তো তার আদৃশ, তার ছেলে, তার কলিজা, তার সোনার মানিক। ফ্রেশ হয়ে আয়, খেতে দিচ্ছি। আদৃশ মৃদু হেসে উপরে চলে আসে। আদ্রিতা শাড়ি পাল্টে 3 পিস পরে নিয়েছে, বাহির থেকে এসে গোসল করেছে, তাই চুলে তোয়ালে পেছানো। ওড়নাটা সাইডে রেখে সে আয়নায় সামনে দাঁড়িয়ে লোশন এবং ক্রিম অ্যাপ্লাই করছে। আদ্রিতার খেয়ালে কোথাও এটা নেই, কেউ একজন তাকে খুব গরম করে মন ভরে দেখছে। হঠাৎ করে ফেটে কারোর হাত পড়তে কেঁপে ওঠে আদ্রিতা। আদ্রিস শক্ত করে জড়িয়ে ধরেছে তাকে। জান, তুই এমনই সুন্দরী, আরও এভাবে সামনে আসলে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আদ্রিতা কেঁপে উঠছে, সে কিছু বলছে না। আদ্রিতাকে বেশ কিছুক্ষণ জড়িয়ে রেখে ওয়াশরুমে চলে যায়, কারণ তার সমস্যা হয়ে গেছে, আর পিচ্ছি বউটের সঙ্গে বেশি সময় থাকলে হয়তো নিজেকে সামাল দেওয়া মুশকিল হয়ে যেত। সেই দিনটা ওভাবেই কেটেছে ওদের। পরদিন সকালে আদৃশের আগে ঘুম থেকে উঠে আদ্রিতা আগে রান্না করে আদৃশের জন্য, তারপর আদৃশের জামা বের করে রাখে। এরপর 1 কাপ কফি বানিয়ে আদৃশকে ডেকে তুলে, উঠুন, অফিস যাবেন না? আদৃশ ঘুমের ভেতর আড়মোড়া ভেঙে সামনে তাকায়। চোখের সামনে ঘুম থেকে উঠেই ফুলকে দেখে আদৃশের ঠোঁটে ফুটে মৃদু হাসি। একটা সুমি দিবি কপালে? আদৃশ হাসে। আদৃশের কপালে চুমু খায় এবং দ্রুত উঠে সরে যায়। আদৃশ ধরতে পারে না তার আগে। এটা কি হলো? যা হয়েছে ভালো হয়েছে, উঠুন। আদৃশ উঠে দাঁড়াতে আদ্রিতা প্রুত করে উড়ে চলে গেল। ঠিক হলো না জান, রাতে তোকে আজকে আমি পেয়েছি, অপেক্ষা কর। আদৃশ রেডি হয়ে আসে। আদ্রিতা টাই বেঁধে দেয়। জান, রেডি হয়ে নে। কেন? আমরা একটা জায়গায় যাব। কোথায় যাব? সারপ্রাইজ নিবি না? হ্যাঁ, নেব। তাহলে একটা জামা পরে তৈরি হয়ে নে। ঠিক আছে। আদ্রিতা রেডি হয়ে নেয়। দুজন মিলে নিচে আসে। মাধবী বেগম দুজনকে একসঙ্গে রেডি হয়ে নামতে দেখে জিজ্ঞেস করেন, কি ব্যাপার?
আজকে মনে হচ্ছে দুজন ঘুরতে যাচ্ছ। না মম, আমি আদ্রিতাকে ভার্সিটিতে দিতে যাচ্ছি, তারপর অফিস যাব। ভার্সিটির কথা শুনে মাধবী বেগম অবাক হন, সঙ্গে আদ্রিতাও। আদ্রিতার অ্যাডমিশন কবে করালি? এই তো 2 দিন ধরে খুঁজছিলাম, কাল করিয়ে দিলাম। মাধবী বেগম খুশি হতে পারলেন না। তিনি ছেলেকে বউয়ের সঙ্গে ব্যস্ত করে দিতে চেয়েছিলেন, কিন্তু এখন তো দুজনের ভেতর দূরত্ব আর একটু বাড়বে। আশরাফ খান খাবার মুখে দিতে দিতে বলেন, বিষয়টা একটাবার জানানোর প্রয়োজন মনে করনি? আদ্রিতা আমাদেরও মেয়ে। বাবা, অ্যাডমিশন করানোটা তোমাদের দায়িত্ব ছিল, করাওনি, আমি করিয়ে দিয়েছি। এখানে জানানোর কি আছে? আদৃশ, তুমি ভীষণ অদ্ভুত আচরণ করো। একেবারে তা নয়। আশরাফ খান জানে এই মুহূর্তে ছেলেকে কিছু বললে ছেলে শুনবে না, তাই তিনি চুপ হয়ে যায়। আদ্রিতা এতক্ষণ ধরে সবটা শুনছে, তবে কি বলবে বলার তেমন কিছু নেই তার কাছে। ভার্সিটি যাওয়ার আগে একবার মায়ের সঙ্গে কথা বলে নেয় আদ্রিতা, এরপর দুজন রওনা হয়। গাড়িতে বসে আদ্রিতা বাইরের দিকে তাকিয়েছিল। হঠাৎ করেই মনের মাঝে অনাকাঙ্ক্ষিত একটা প্রশ্ন উঠে আসে। আচ্ছা, আপনি কি করে জানলেন আমি ভালো রেজাল্ট করেছি? আদ্রিস গাড়ি চালানোতে মন দিয়েই উত্তর দেয়, তুই আমার বউজান, তোর প্রতিটা পদক্ষেপ আমার লক্ষ্যের ভেতর ছিল, তোর প্রতিটা নিঃশ্বাসও গুনে রেখেছি আমি। আদ্রিতা মাথাটা আদ্রিসের দিকে ঘুরিয়ে নেয়। কোথায় ছিলেন 2 বছর? আব্বু আম্মু কেন বলতো আপনার আমাকে পছন্দ নেই? আপনার স্ত্রী হিসেবে আমাকে আপনি মেনে নেননি? আদ্রিতার কথার মাঝে গাড়িটা থেমে যায়। আদ্রি সিট বেল্ট খুলে আদ্রিতার দিকে তাকায়। এত ছোট একটা মাথায় এত কাহিনী কিভাবে আসে? এত কেন জানতে হবে? আমার কি জানার অধিকার নেই? অধিকার ফলাবি? তাহলে অধিকার আমিও ফলাবো। কিন্তু আদ্রিস এগিয়ে আসে আদ্রিতার মুখের কাছে। যেদিন তোর ছোট্ট শরীরটা আমাকে ফুরুফুরি দিয়ে দিবি, সেদিন আমার কাছে জিজ্ঞেস করবি এসব কেন। আদ্রিসের কথাগুলো আদ্রিতার ভেতর জ্বর তুলে দিয়েছে। তবে আদ্রিস গাড়ি থেকে বেরিয়ে আদ্রিতাকে বার করে, প্রফেসরের সঙ্গে কথা বলে। আদ্রিতার ডিপার্টমেন্ট হেড। তারপর আদ্রিতাকে ক্লাসে যেতে বলে। আদ্রিস, মন দিয়ে ক্লাস করবি, আমি নিতে আসবো, না হলে আমার ড্রাইভার। একা একা কোনোভাবেই কোথাও বের হবি না ভার্সিটি থেকে। এরপর আদ্রিস একটা ফোন বের করে পকেট থেকে, এটা রাখ, এটা তোর। তবে হ্যাঁ, এর মানে এই নয় যে যা খুশি তাই করবি। তোর আশেপাশে 14 হাতের ভেতর কোনো ছেলেকে দেখলে ওই ছেলের হাত পা ভাঙবো, সাথে তোকেও খোড়া করে বাড়িতে বন্দি করবে, বুঝেছিস? আদ্রিতা কিছু বলে না। লোকটা থ্রেট দিলে তার মনে হয় যে কেউ তার গলায় চাকু ধরেছে। কি বললো বল, বুঝেছিস? হ্যাঁ, যা ক্লাসে যায়। আদ্রিতা চলে যায় ক্লাসে। আদ্রির এরপর বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। প্রথম দিন ক্লাসে 2টো মেয়ের সঙ্গে আদ্রিতার ভালো কথা হয়, এদের সঙ্গে আদ্রিতা বন্ধু হয়। লাঞ্চ ব্রেকে আদ্রিতার ওই 2টো মেয়ে জারিন যারা যায় ক্যাফেতে। জারিন এবং যারা দুজন বেশ 4-5 দিন ধরে ক্লাস করছে, তাই ওরা বেশ অনেকটা ছিল ভার্সিটির। আদ্রিতা, তুমি কি খাবে? হালকা কিছু নিয়ে এসো জারিন। বাসায় গিয়ে ভাত না খেলে আম্মু বকবে। বাহ আদ্রিতা, তোমার আম্মু কি তোমার শ্বশুর বাড়িতে থাকে? আরে না, আমার আম্মু মানে হলো আমার শাশুড়ি। ও, তোমার শাশুড়ি তোমাকে অনেক কেয়ার করে? হ্যাঁ, আম্মু আব্বু দুজন অনেক ভালো। আদ্রিতা, তোমার হাজব্যান্ডকে দেখালে না? আসলে এটা নতুন ফোন, আজকে হাতে পেয়েছি, ওনার কোনো ছবি নেই, তবে উনি রোজ আমাকে ফসি দিতে আসবে, তখন দেখাবো। ঠিক আছে। যারা খাবার আনতে গেছে। জারিন আর আদ্রিতা কথা বলছিল, এমন সময় সেখানে আসে জাহিন। জাহিন ইউনিভার্সিটির লাস্ট ইয়ারের পড়ালেখা করছে। হঠাৎ করে আদ্রিতাকে দেখে চমকে যায় জাহিন। আদ্রিতা, এটা কি? আদ্রিতা, এটা শিওর হওয়ার জন্য এগিয়ে আসে জাহিন। জেরিন মেয়েটাকে জাহিন চিনে। হে জেরিন, কেমন আছো? হে জাহিন ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। জাহিনকে দেখে আদ্রিতা কোনো কথা বলছে না, অন্যদিকে তাকিয়ে আছে। এটা কি আদ্রিস জানতো জাহিন ইউনিভার্সিটিতে আছে? মনে হয় না, জানলে কখনোই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করাতো না আদ্রিতা। এখন জাহিন তাকে বিরক্ত করছে না, তাই আদ্রিতা চিন্তা করে এসব বেজাল না করতে। দুজন আলাদা থাকলেই হয়, কথা না বললেই হয়। ওকে জারিন, তাহলে আমি যাই। জি ভাইয়া। জাহিন চলে গেলে জারিন আদ্রিতাকে ভালে, সরি আদ্রিতা, তোমার বোরিং লেগেছে? না, ইটস ওকে। উনি হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র, সবাই সম্মান করে ওনাকে, আর পার্সোনালি হচ্ছে আমার মামাতো ভাই।
ও আচ্ছা, হ্যাঁ কিছুদিন আগে ভাইয়ের বিয়ে হতে গেছিল। বিয়েতে অবশ্য আমি যাইনি, ওরা কিছু অল্প মানুষ গিয়েছিল বিয়েতে। তা বিয়েটা নাকি ভেঙে গেছে, হয়নি। আদ্রিতটা নড়ে চড়ে ওঠে। তার জীবনের সব সিদ্ধান্ত যে তার বাবা ভুল নিয়েছে। তার বাবা তাকে জয়জান্ত আগুনের মাঝে ঠেলে দিতে এক পা পেছনে যায় না। ওরা তিনজন হালকা কিছু খাবার খেয়ে আবার ক্লাসে চলে যায়। আদ্রিতার ক্লাস শেষ হলে ভার্সিটির সামনে এসে দাঁড়ায়। আদ্রিস এখনো আসেনি। তখন হঠাৎ আদ্রিতার পাশে দাঁড়ায় জাহিন। আদ্রিতা সরে দাঁড়ায়। বাবা, মনে হচ্ছে আমাকে চিনতেই পারছো না। আদ্রিতা কোনো কথা বলে না। এমন করছো কেন? একটু হলে তো আমার বউ হয়ে যেতে। কোথা থেকে আদ্রিস উড়ে আসলো? আদ্রিতে এবার ফাঁসি ফিরে শক্ত কণ্ঠে বলে, এক হাতে গুলি খেয়ে কি শান্তি হয়নি? এখন কি চাইছেন, সোজা উপরে চলে যেতে? তোমার আগুনে পুড়ে মরতে রাজি আছে। আদ্রিতা কিছু বলবে তার আগেই দূরে আদ্রিসের গাড়ি দেখে সে সরে যায়। এই মুহূর্তে সে সিনক্রিয়েট চায় না। গাড়িটা সোজা আদ্রিতার সামনে এসে থামে। আদ্রিসের গাড়ি থেকে জাহিন দূরে সরে যায়। মুখে যাই বলুক, আদ্রিসকে সে ভয় পায়। আদ্রিতার জন্য গাড়ির দরজা খুলে দেয় ড্রাইভার। ভেতরে আদ্রিস নেই। আদ্রিতা ভেতরে উঠে বসে। আদ্রিতাকে বাসায় পৌঁছে দেয় গাড়িটা। বাসায় এসে আদ্রিতা খাবার খেয়ে ঘুমাতে চলে যায়। সন্ধ্যার দিকে মাধবী বেগম চা নিয়ে রুমে আসে। তার ছেলের বউ ঘুমাচ্ছে, তাই তিনি গিয়ে আদ্রিতাকে ডেকে তোলেন। মারে উঠ। আমি একটু ঘুমন্ত স্বরে, এই অবেলায় ঘুমাতে নেই, চা নিয়ে এসেছি। চায়ের কথা শুনে আদ্রিতা উঠে বসে। মাধবী বেগম হাসেন। এই মেয়েটা চা ভীষণ পছন্দ করে। দেও চা দাও। মাধবী বেগম চা দেয় আদ্রিতাকে। দুজন মিলে চা খায় এবং কিছুক্ষণ বসে গল্প করে। চা খাওয়ার শেষে মাধবী বেগম চলে যায় রুম থেকে। আদ্রিতা ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। রুমে এসে মাধবী বেগম পায়চারি করছে। আল্লাহ, কাজটা কি ঠিক করলাম? আদ্রিস এখনো আসছে না। আমি কি ভুল করলাম নাকি ঠিক করলাম? মাধবী বেগমের চিন্তার মাঝে হঠাৎ গান হর্নের শব্দ শুনতে পায় তিনি। জানালার কাছে গিয়ে দেখে তার ছেলের গাড়ি ঢুকছে ঘরে। মাধবী বেগম দীর্ঘশ্বাস ফেলে, যাক, ছেলেটা দ্রুত এসেছে। যাই হোক, ভালো করেছে। ওয়াশরুমে গিয়ে কেমন অস্থির লাগছে আদ্রিতা। শরীর ঘামছে, হাত পা কেমন কাঁপছে। হঠাৎ এমন কেন হচ্ছে? তার প্রেশার লো হয়ে গেল নাকি? চারিদিকে কেমন ঘুরছে। আদ্রিতা চোখে মুখে ফানি দিয়ে বের হয়ে ওয়াশরুম থেকে বাইরে এসে দেখে আদ্রিস এসেছে, তবে চোখে মুখে তার রাগ। কোটটা খুলে সোজা আদ্রিতার সামনে চলে আসে। জান, আজকে ভার্সিটিতে কিছু হয়েছিল? কিন্তু আদ্রিতা আদ্রিসের ঠোঁটের দিকে তাকিয়ে আছে। কোনো প্রকার কিছু চিন্তা করার বা উত্তর দেওয়ার অবস্থায় সে নেই। আদ্রিস এবার আদ্রিতাকে নিজের কাছে নিয়ে আসে। বল জান, কি হয়েছিল? আদ্রিতা ক্রমশ আদ্রিসের দিকে আকর্ষিত হচ্ছে। হঠাৎ করে আদ্রিতা কেঁদে দেয়। আদ্রিস অবাক হয়ে যায়। কি হয়েছে? জান, তুই কাঁদছিস কেন? যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণা হচ্ছে? কোথায়? কি হচ্ছে? কেমন হচ্ছে বল আমাকে। আদ্রিতা নিচের দিকে ইশারা করে। আদ্রিস অবাক হয়ে যাচ্ছে বিষয়টা বুঝতে পেরে। তার বউকে এসব ওষুধ কে খাওয়ালো? মাথায় কোনো ইতর নেই, উল্টো প্রচন্ড রাগ হচ্ছে। নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না সে কোনোভাবে। আদ্রিসকে জড়িয়ে ধরেছে। বসন্তের বিদায়, গরমের আগমনে চারিদিকে বইছে ঠান্ডা বাতাস। হয়তো কিছুক্ষণ হলেই বৃষ্টি হবে, ঝুম বৃষ্টি। প্রেয়সীকে কোনোভাবে শান্ত করতে না পেরে নিজের মনের ভেতর থাকা সুপ্ত বাসনাকে পরিণতি দিয়ে ফেলল আদ্রিস। ঠোঁট জোড়া গভীরভাবে আদ্রিতাকে ছুঁয়ে দিচ্ছে। এতে ওর শরীর আরো বেশি গরম হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মাঝে রুমের পুরো গল্পই বদলে যায়। জড়োয়া বৃষ্টি, ঠান্ডা বাতাসের মাঝে দুজনের ভালোবাসা নতুন রূপ ধারণ করছে। এতক্ষণ ধরে আদ্রিসকে বার দিল, এখন আসল সময়ে এসে আদ্রিতার মন এবং শরীর দুটোই ব্যথায় জড়চারিত। আদ্রিতার যন্ত্রণা দেখে আদ্রিস ওর কপালে চুমু খায়। জান, প্লিজ আমার সঙ্গে একটু কোঅপারেট কর। আমি এখন থেকে কোনোভাবেই নিজেকে ফিরিয়ে নিতে পারবো না। আদ্রিতা যন্ত্রণায় মাথায় এদিক ওদিক করছে। আদ্রিস ছোট্ট বউয়ের ঘাল ধরে পুরো ঘালে চুমু খায়। রাত তখন মধ্য সময় এসে দাঁড়িয়েছে। আদ্রিতা চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে। আদ্রিস পাশে শুয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। এরপর আদ্রিতাকে কুলে তুলে নেয়। আদ্রিতা হালকা করে চোখ তুলে তাকায়, তবে সেই চোখ
খুলে তাকানোর শক্তিও ভিতরে নেই। আদ্রিস আদ্রিতাকে নিয়ে শাওয়ারের নিচে দাঁড়ায়। শাওয়ারের পানির নিচে দাঁড়িয়ে আদ্রিতা চুল খুলে দেয়। আদ্রিতা হু করে ওঠে, যান, চুল না খুললে তোর গোসল সম্পূর্ণ হবে না। আদ্রিতা আর কিছু বলে না। আদ্রিসকে শাওয়ার করিয়ে দিয়ে রুমে নিয়ে জামা পরিয়ে শুইয়ে দেয়। আদ্রিতার গলায় দাগগুলো কালচে থেকে কালচে রঙে পরিণত হয়েছে। আদ্রিস হাসে, তবে সেই হাসি ছিল তার ঠোঁটের বাঁকা হাসি। আদ্রিতা গভীর ঘুমে আচ্ছন্ন। আদেশ এগিয়ে গিয়ে আদ্রিতার কপালে কপাল ঠেকায়। তোর জন্য সময়গুলো যে আরো কঠিন হয়ে গেল জান। এই ক্ষতগুলো সময়ের সাথে আরো গভীর হবে। এতে কোনো ওষুধ লাগাতে পারবি না। এগুলো মানুষকে চিৎকার করে বলবে তুই আমার, এই আদ্রিস খানের, আমার প্রাণ বোমরা। আমি তোকে অনেক বেশি কাছে চাই। আমার বাহুডোরে সর্বদা তোকে আবদ্ধ করে রাখতে চাই। আমার সোনালি খাঁচায় তোর স্বাগতম। আদ্রিসের হাসি কেমন মাতাল করা হাসি। আদ্রিতা যদি এখন এই হাসি দেখতো তবে হয়তো ভয় পেয়ে যেত। আদ্রিতাকে রুমে রেখে রুম থেকে বেরিয়ে যায় আদ্রিস। নিচে নেমে আসে। মাধবী বেগম কিছু একটা করছিলেন। আদ্রিসকে নামতে দেখে তিনি দাঁড়িয়ে পড়েন। আদ্রিস সোজা মায়ের সামনে চলে আসে। আম্মু, কি হয়েছে বাবা? এদিকে এসে বসো। মাধবী বেগম আদ্রিসের সামনে বসে। আম্মু, আদ্রিতা কি তোমাদের সবার কাছে শুধুমাত্র ব্যবহারযোগ্য একটা অবজেক্ট মাত্র? এসব কি বলছিস আদ্রিস? আমার আদ্রিতা যেভাবে পারছো ব্যবহার করছো। ওর বাপকে 16 বছর বয়সে আমার মতো একটা অ্যাডাল্ট ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিল, এটা না ভেবে যে ওনার মেয়েটার ভবিষ্যৎ কি হবে। এরপর আমি যখন ইতালি চলে গেলাম তখন আবার কারোর সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করলো। আর তোমরা শুধু দেখলে, কিছু বললে না। আর তুমি নিজের ছেলেকে ঘরের মাঝে বন্দি করার জন্য ওকে ভয়ানক কি ভেবে? আদ্রিস চিৎকার করছে। ওর শরীর রাগে থরথর করে কাঁপছে। মাধবী বেগম বুঝতে পারলেন তিনি ছেলে হারানোর ভয়ে এত বেশি বেল বুদ্ধি খাটিয়ে ফেলেছে। এখন এতে বিপরীত হবে। আমি আমার কথাটা শোন বাবা, আমি কোনো কথা শুনতে চাই না। আমার আদ্রিতা কারোর জন্য খেলার পুতুল নয় যে যার মতো ওর সঙ্গে চাইলেই খেলা করতে পারে না। আমার আদ্রিতা আমার স্ত্রী। আমার স্ত্রীকে নিয়ে দ্বিতীয়বার কোনো বাচ্চামি করলে সেটা আমি সহ্য করব না। আম্মু, আদ্রিস শান্ত হও। শান্ত হতে পারছি না। ওর শরীর যদি ড্রাগসটা নিতে না পারতো, ওর শরীর যদি খারাপ প্রতিক্রিয়া করতো, কি করতে তুমি? তোমার নিজের ছেলের বউ হলে তুমি এমনটা করতে পারতে? কথাটা শুনে মাধবী বেগম চিৎকার করে ওঠে। আদ্রিস, তুমি আমার ছেলে। পৃথিবীর কোনো কিছুর ক্ষমতা নেই এই সত্যি থেকে মুখ ফেরানোর। তুমি আমার ছেলে। আমি যদি তোমার ছেলে হই তবে আদ্রিতাকে অবজেক্টের মতো ব্যবহার করা বন্ধ করো। আমি ওকে ভীষণ ভালোবাসি মা। আদ্রিতার কিছু হয়ে গেলে আদ্রিসও মরে যাবে, কথাটা মাথায় রেখো। আদ্রিস রাগান্বিত হয়েই উপরে চলে যায়। মাধবী বেগম বসে পড়ে নিজের জায়গায়। কান্না করছেন তিনি। আসলেই তিনি ভয় পেয়ে যাচ্ছিলেন। তার ভেতর এখনো সেই একই ভয় কাজ করছে। আবার নিঃসন্তান হবার ভয়, আদ্রিসকে হারানোর ভয়। কিন্তু আদ্রিসকে হারানোর ভয়ে যে সে পরের মেয়েটাকে শঙ্কার মাঝে ঠেলে দিয়েছিল। রুমে এসে আদ্রিতাকে বুকে নিয়ে শুয়ে পড়ে আদ্রিস। আদ্রিতা এত বেশি ইনোসেন্ট, তাকে যে তার আশেপাশের মানুষগুলো ব্যবহার করে চলেছে সমানে, এটা সে বুঝতে পারছে না। এই নিষ্ঠুর পৃথিবী শুধুমাত্র তাকে প্রয়োজনে ব্যবহার করতে চাইছে। আদ্রিতাকে নিয়ে আশঙ্কা তার বেড়ে চলেছে। আদ্রিতার কপালে চুমু খায় আদ্রিস। ধীরে ধীরে পুরো গালে চুমু খায়। আমার জান, তোকে আমি পুরো দুনিয়া থেকে লুকিয়ে রাখবো, তাও তোকে ভালো রাখবো। তোর উপর কোনো আঁচ আসতে দেব না। সালাম হোসেনদের বাড়িতে জাহিন তার রুমে বসে বসে কিছু একটা শখ বসছে। আদ্রিতা মেয়েটা আমার এত কাছাকাছি চলে আসবে এটা আমি সত্যি কল্পনা করিনি। এবার তো আরও সোজাসুজি হয়ে গেল আমাদের খেলা মিস্টার খান। আমি তো এবার আদ্রিতাকে চুরি করব, আপনি ঠেকাতে পারবেন না। আদ্রিতা তুমি আমার হবে। আদ্রিসের থেকে তোমাকে চুরি করবো আমি। জাহিন কেমন পাগলের মতো হাসছে। সেই হাসির শব্দ সারা রুমে ছড়িয়ে পড়েছে। আদ্রিতা, তুমি অসম্ভব সুন্দরী। তোমার এই সৌন্দর্য একবার হলেও উপভোগ করতে চাই। তোমার সৌন্দর্য থেকে তোমার ইনোসেন্স আমাকে বেশি আকর্ষিত করে, বিশেষ করে তুমি যখন কান্না করো। জাহিন আদ্রিতার ছবির দিকে তাকিয়ে কিছু
ফ্ল্যাশব্যাক কল্পনা করে প্রথম যেদিন জাহিন আদ্রিতাকে দেখতে গিয়েছিল। আদ্রিতার বাবা মিজান আলী সেদিন জাহিনকে তাদের বাড়িতে নিয়ে আসে। জাহিন সেদিন দেখেছিল আদ্রিতাকে প্রথম। আদ্রিতা মা, চল বাইরে চল। আদ্রিতা কান্না করছে। বাবা, তুমি কেন বুঝতে চাইছো না? আমার বিয়ে হয়ে গেছে, আমি কেন অন্য কাউকে বিয়ে করব? কিসের জন্য তুমি আমাকে স্বামী থাকার সত্ত্বেও অন্য কারোর সঙ্গে বিয়ে দিবে? আদ্রিতা চোখের পানি মুছো, এত কথা বলো না। তোমার বাবা আমি জানি তোমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ। জানো না বাবা, জানলে আমাকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলতে না। আদ্রিতা, আমি চাই তুমি জাহিনের সঙ্গে দেখা করো, আর তা এখনই। এমন সময় সেই রুমে প্রবেশ করে জাহিন। থাক আঙ্কেল, আদ্রিতার আসার প্রয়োজন নেই, আমি চলে এসেছি। ও জাহিন, এখানে বসো বাবা। আদ্রিতার সামনে তাকায় না, তবে সে বেশ বুঝতে পারছে জাহিনের দৃষ্টি তার দিকে স্থির, এবং তাতে শুধু লালসা। আদ্রিতা নিজের ওড়না ভালো করে চেপে ধরে, তার ভীষণ অপ্রস্তুত অনুভব হচ্ছে। আদ্রিতার প্রচুর রাগও হচ্ছে। সে চিৎকার করে ওঠে, আমার স্বামী যখন আসবে তখন তোমাদের সবার খবর আছে। জাহিন এই কথা শুনে হাসে। স্বামী? যে লোকটা তোমাকে বিয়ে করে বিদেশে চলে গিয়েছে, 2 বছর হতে চললো, তোমার খোঁজ পর্যন্ত নেননি। খোঁজ ছাড়ো, ফোন পর্যন্ত করেনি, তাকে তুমি স্বামী বলো? সেগুলো আমার আর আমার স্বামীর মধ্যে কার বিষয়। আপনি দয়া করে এর ভিতর আসবেন না। আর এখন এই রুম থেকে বের হলে খুশি হই। আদ্রিতার তেজ দেখে জাহিন আবারও আকর্ষিত হয়ে পড়ে। তার কাছে আদ্রিতাকে ভীষণ আকর্ষণীয় লাগছে বর্তমানে। সেই তেজ আমি ভেঙে দিতে চাই। আদ্রিতা, তুমি তো আমার হবেই। তোমায় আমি চুরি করব, রাত গভীর। তবে ঘুম নেই আদৃশের চোখে। সবকিছু কেমন অদ্ভুতভাবে ঘিরে ধরেছে তাকে। আদ্রিতাকে নিয়ে আদৃশের চিন্তায় ভিড়ে চলেছে। আদৃশের কাছে একটা হরিণের বাচ্চা আদ্রিতা, এবং তার চারপাশে হায়নার দল। আদৃশের ভাবনার মাঝে হঠাৎ করে বুকের মাঝে নড়াচড়া অনুভব করে। আদৃশ বুকের দিকে তাকায়। আদ্রিতা চোখ খুলে পিটপিট করে তাকিয়ে আছে তার দিকে। কি হয়েছে? কিছু খাবি? হ্যাঁ, খিদে পেয়েছে। আদ্রিতার গোলাপি ঠোঁট জোড়ায় চুমু খায় আদৃশ। এক্ষুনি খাবার নিয়ে আসছে। আদ্রিতার মাথা বালিশে নামিয়ে দেয়, তারপর উঠে নিচে চলে আসে, খাবার নিয়ে উপরে আসে, আদ্রিতাকে খাইয়ে দেয়। আপনি খেয়েছেন? না। কেন? এমনি। খেয়ে নিন এখন। দুজন নিজেদের খাবার শেষ করে আবার শুয়ে পড়ে। এবার আদৃশের চোখে ঘুম নেমে আসে। আদৃশের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘাঁটছিল প্রেমা। অফিসের কিছু কাজ শেষ করে ঘুমাতে এসেছে সে। শুয়ে শুয়ে রোজ আদৃশের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখা ওর স্বভাব। আদৃশকে ফলো রিকোয়েস্ট সব দেওয়া হয়ে গেছে তার, কিন্তু আদৃশ তো এসব দেখেই না, কারণ তার ফ্রি টাইম গুলো শুধুমাত্র আদ্রিতার জন্য। প্রেমা আজ একটা বিষয় খেয়াল করলো। মাঝের থেকে প্রায় 6 মাসের মতো আদৃশের কোনো পোস্ট নেই। ইতালি থেকে দেশে আসার পরেও কোনো পোস্ট নেই। প্রেমার ঘাটাঘাটি না করে একটা মেসেজ দেয় আদৃশকে, তারপর ঘুমিয়ে যাই এই আশায় আদৃশ রিপ্লাই দিবে, কিন্তু আদৃশের যে তার প্রেয়সীর সঙ্গে ব্যস্ত। আদৃশের বুকের উপর ঘুমন্ত আদ্রিতাকে অসম্ভব মায়াবী দেখাচ্ছে। বন্ধ চোখ দুটোই বারবার চুমু খাওয়ার ইচ্ছে জাগছে মনে, কিন্তু প্রেয়সীর ঘুম ভেঙে যাবে সেই শঙ্কায় আর চুমু খাওয়া হচ্ছে না। আদৃশ এক হাতের মুঠে আদ্রিতার দুটো হাত বন্দি করে নিয়ে যাবে। আদ্রিতাকে এত গভীরভাবে স্পর্শ করে আদৃশের মোহ যেন রয়ে গেছে। বারবার সুই সুই করে মনটা। আদৃশ সেই ভীত আদ্রিতার কথা মনে করে, যেদিন প্রথম ছোট্ট আদ্রিতাকে নিয়ে এসেছিল বউ করে। আদ্রিতার চোখের ভয়ে আদৃশের হৃৎপিণ্ড কাঁপিয়ে তুলেছিল। প্রচণ্ড রকম যন্ত্রণা হচ্ছিল বুকে। পিচ্ছি বউটাকে রেখে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। শুধুমাত্র তার বিতরূপটা দেখে তাকে বাচ্চা থেকে একজন নারী হয়ে ওঠার সময়টা দিয়ে চেয়েছিল আদৃশ। সেদিন আদৃশ বুকে এক প্রকার পাথর বেঁধে নববধূকে রেখে দেশ ছেড়েছিল, কিন্তু তার কাজ তাকে ইতালিতে আটকে ধরে। তার অন্ধকার জীবন তাকে ইতালির বুকে গ্রহণের ন্যায় চেপে ধরে। কোনোভাবেই সে অন্ধকার কাটিয়ে উঠতে পারছিল না আদৃশ। চারিদিকে বইছে রক্তবন্যা,
নিজের সমস্ত শক্তি খাটিয়ে সে রক্তবন্যা বন্ধ করতে পারছিল না আদৃশ। মাঝে মধ্যে নিজেকে বড্ড অসহায় মনে হতো আদৃশের। নিজের এই হাতে কত খুন সে করেছে, কিন্তু সেদিন এক 17 বছর বয়সী বাচ্চা মেয়েকে রক্তমাখা অবস্থায় দেখেছিল আদৃশ। মেয়েটা জন্মগত ইতালিয়ান, কিন্তু মেয়েটা ছিল শত্রুপক্ষের এক মাফিয়ার কন্যা, যাকে কিডন্যাপ করে মারার অর্ডার ছিল স্বয়ং আদৃশের নিজেরই। কিন্তু মৃত্যুর পর মেয়েটার মায়াবী মুখটা দেখে প্রথম আদ্রিতার সেই বিদ চেহারাটা মনে পড়েছিল আদৃশের। তখন চারিদিকে শূন্য হয়ে আসছিল তার ভয়। তার নববধূর বয়সও যে এমনটাই ছিল। সেদিন প্রথম নিজের কাউকে হারাবার ভয় পেয়েছিল আদৃশ। সেই ভয়টাই তার প্রফেশনের সব থেকে বড় শত্রু। যখন কারোর মৃত্যু ভয় তোমাকে গ্রাস করবে ভেবে নিবে, সেদিন থেকে তোমার উল্টো সময় শুরু। কথাটা বলেছিল সেই মেয়েটার ভাবা। মেয়েকে হারিয়ে সে পাগল প্রায় হয়ে গেছিল। আদৃশ চোখ বন্ধ করে নেয়। তার জীবনের মতো আদ্রিতার জীবনটা সবার ব্যবহারে করতে চায় না আদৃশ। তার স্ত্রীকে সে সুরক্ষিত রাখতে চায়। সে যেমনটা ভালোবাসা পেয়েও সে মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য সারা জীবন কষ্ট পেয়েছে, যার ভালোবাসা সে ছোট্টবেলায় হারিয়ে ফেলেছিল। তাকে যেমন এই সোনালি ভাড়িটা এক প্রকার বন্দি হয়ে থাকতে হয়েছে, তেমনটা সে আদ্রিতার সঙ্গে করতে চায় না। যাকে যেমন ব্যবহার করা হয়েছে তেমনটা সে আদ্রিতাকে ব্যবহার করতে দিতে চায় না। জান, তুই আমার দুর্বলতা, আমার চিরজীবনের করার সব পাপের শাস্তি হিসেবে সৃষ্টিকর্তা আমায় তোকে দিয়েছে। না হলে যে আমি উপর আল্লাহ ব্যতীত কাউকে ভয় পাই না, আজ তোকে হারানোর ভয় কেন পাবো বল? তুই খুবই ইনোসেন্ট জান। তোকে ভালোবেসে মাথায় হাত বুলিয়ে দিয়ে সবাই নিজের কাজ হাসিল করে ফেলে সহজে। তোকে আমি সুরক্ষিত রাখতে চাই। সকাল 10টা। আদ্রিতা নিজে ঘুমের লেগে আসা চোখ দুটোকে জোর করে খুলে আশেপাশে মাথা নাড়িয়ে দেখতে পায় সে আদৃশের হাতের উপর শুয়ে আছে। আদ্রিতা ভালো করে চোখ খুলে আদৃশের ঘুমন্ত মুখের দিকে তাকায়। লোকটার প্রতি অদ্ভুত একটা মায়া কাজ করে। 2টা বছর যে স্বামী স্ত্রী হিসেবে আদ্রিতাকে নাম পর্যন্ত দেয়নি, যে কিনা একটা ফোন পর্যন্ত করেনি, তার জন্য কিনা আদ্রিতা যুদ্ধ করেছে পুরো পৃথিবীর সঙ্গে। কি অদ্ভুত মায়া লাগতো আদ্রিতার। যখন তার বাবা বলেছিল জাহিনকে বিয়ে করতে, তখন সর্বপ্রথম আদৃশের চেহারাটার সামনে এসেছিল। কোনোভাবে সে পারেনি আদৃশকে রেখে অন্য কাউকে বিয়ে করার জন্য নিজেকে প্রস্তুত করতে। বাবার সঙ্গে যুদ্ধ করেছে প্রায় নিজের কাছে থাকা সব মানুষের সঙ্গে। আদ্রিতার চোখ বেয়ে হঠাৎ পানি গড়িয়ে পড়ে। অতীত তার জন্য বড্ড কঠিন। সেই দিন আদ্রিশ সঠিক সময় না আসলে হয়তো আজ আদ্রিতা ওই চরিত্রহীন লোকটার স্ত্রী হয়ে যেত। নিজের অজান্তে প্রচুর ব্যথা শুরু হয় বুকে। আদ্রিতা বুকে হাত দেয়। সত্যি অসম্ভব ব্যথা করছে। ফুপিয়ে ওঠে মেয়েটা। আদ্রিতাকে দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছিল আদ্রিশ নিজেও জানে না। হঠাৎ করে আদ্রিতার ফুফানির শব্দ শুনে চোখ খুলে তাকায় আদ্রিশ। আদ্রিতার চোখে পানি দেখে হঠাৎ করে উত্তেজিত হয়ে যায় আদ্রিশ। বউ, তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন? তোর কি ব্যথা হচ্ছে কোথাও? আম সরি জান, কাল রাতে তুই প্রচণ্ড সমস্যার মধ্যে ছিলি। আমি তোকে সাহায্য করেছি, বিশ্বাস কর। আদ্রিতা ফুফাতে ফুফাতে আদ্রিশের দিকে তাকায়। আদ্রিশকে জড়িয়ে ধরে। আদ্রিশ মাথায় হাত রাখে আদ্রিতার। কি হয়েছে? কাঁদছিস কেন জান? সেদিন যদি একটু দেরি করে আসতেন, ওই লোকটা যদি আমাকে বিয়ে করে নিয়ে যেত, তাহলে কি হতো? আদৃশ এবার বুঝতে পারেন তার বাচ্চা বউটা আসলে বাজে চিন্তার কারণে কান্না করছে। পুরো পৃথিবী এক করে দিতাম। তোকে আমার আল্লাহ দিয়েছে। তোকে আমার করে রাখতে সেই আমাকে সাহায্য করবেন। তোর জন্য যদি আমাকে ধ্বংস হতে হয়, তবে তা আমি সদরে গ্রহণ করব। আমি ধ্বংস হব, তোকে আমি সুরক্ষিত রাখবো। তোকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে এক পর্যায়ে আদ্রিতার কান্না থামে। আদ্রিশ পাশে থাকা ফোনটা তুলে দেখে 10টার বেশি বাজে। 11টার সময় তার একটা মিটিং আছে। জান? আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। আদ্রিতা আদ্রিশের দিকে তাকিয়ে দেখে। এরপর উঠে পড়ে আদ্রিশের বুকের উপর থেকে। চুলগুলো ক্লিপে আটকে ওয়াশরুমে চলে যায়। আদ্রিশ উঠে বসে। তার ফোনে কিছু ছবি দেওয়া হয়েছে। সেখানে পাহাড় সমান নকল টাকার ব্যান্ডেল ফুরিয়ে দেওয়া হচ্ছে। আদ্রিশ বুক কুচকে সেটাকে দেখে। এরপর বাঁকা আসে। ততক্ষণে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আদ্রিতা। আদ্রিশের জন্য খাবার রান্না করতে নিচে চলে যায়। আদ্রিশ ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে রেডি হয়ে আয়নার সামনে এসে চুল আঁচড়াচ্ছে। এমন সময় রুমের দরজায় শব্দ করে ভেতরে প্রবেশ করে আশরাফ খান।
আদৃশ, বাবা কি হয়েছে, তুই দেখিসনি কিছু? আদৃশ কিছুই জানে না এমন ভান করে বলে, না কি দেখবো। আশরাফ খান ফোনটা আদৃশের সামনে ধরে, সেই ভিডিওটা আমার গোডাউনে রেড দিয়েছে, তুই চুপ করে থাকতে পারছিস কিভাবে? আদৃশ ভ্রুকুচকে উত্তর দেয়, তুমি এগুলো এখানেও করো? আশরাফ খান রাগান্বিত কণ্ঠে বলেন, আদৃশ, বাচ্চাদের মাথা কথায় কিভাবে বলিস তুই? দেশ থেকে জিনিস তৈরি না করলে বাইরে পাচার কিভাবে করব? তার মানে তোমার গোডাউন বাংলাদেশে? হ্যাঁ। আদৃশ আবারও আয়নার দিকে ফিরে চুলে চিরুনি দেয়। আমাকে সময় দাও, আমি ম্যাচিং না, আমাকে ভাবতে দাও। আর তোমার শত্রুদের লিস্ট দাও, বিকেলের আগেই দিবা। কি করবি সেই সব দিয়ে? আমি কি করব তার কৈফিয়ত আমি কখনোই কাউকে দিইনি, তোমাকেও দেব না। ভালো লাগলে আমাকে ইনফরমেশন দিবা, নাইলে দিবা না। আদৃশের কথার কোনো উত্তর দেওয়ার আগে আদ্রিতা রুমে আসে। শ্বশুর কেমন চিন্তিত দেখে আদ্রিতা বলে, বাবা কি হয়েছে আপনার? আশরাফ খান নিজেকে সামলে বলেন, কিছু না আম্মাজান, আপনার রান্না শেষ? হ্যাঁ, ঠিক আছে। আশরাফ খান চলে যায়। আদ্রিতা আদৃশের দিকে এগিয়ে আসে, টাই নিয়ে বেঁধে দেয়। একে একে আদৃশের সব প্রয়োজনীয় জিনিস গুছিয়ে দেয়। চলুন, দেরি হয়ে যাচ্ছে। তুই যাবি না ভার্সিটি? হ্যাঁ যাব, আপনি নিচে যান, আমি রেডি হয়ে আসছি। আদ্রিতা দ্রুত কার্বার্ডের কাছে চলে যায়। কার্বার্ড থেকে জামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। আদৃশ নিচে চলে আসে। খাবার টেবিলে নীরবতা। মাধবী বেগম সার্ভ করছেন। মম, তুমি কেন সার্ভ করছো? সার্ভেন্ট কই? আমি ভাবলাম আজ আমি সার্ভ করি, তাই ওদের আসতে নিষেধ করেছি। অফিসে এসে মিটিংটা আদৃশ আগে অ্যাটেন্ড করে। আদৃশ আজ তার বাবার সমস্ত কাজ, সমস্ত ব্যবসার কথা 1 থেকে 100 পর্যন্ত বুঝে নিল। স্যার, গোডাউনে আগুন দেওয়ার প্রায় 2 কোটি টাকার লস উঠাতে হতে পারে আমাদের। নিজেকে কখনো 100% চালাক ভাবা উচিত নয়। তোমাদের আজকের পরিণতি এর সব থেকে বড় একটা কারণ হলো তোমরা কোনো ভয় ডর ছাড়াই নিজেদের 30 মার খান ভেবে এগিয়ে গেছো। প্রতিটা কাজের পেছনে একটা ভয় থাকা উচিত। তাহলে স্যার, আপনি কি বলতে চাইছেন? যে এএসপি এখানে রেড বসিয়েছে, তার সঙ্গে আমার মিটিং ফিক্সড করো। কিন্তু স্যার, ওরা তো জানে না এটা আপনার বাবার গোডাউন। আপনি গেলে তো সেটাও জেনে যাবে। তোমাকে যা বলেছি তাই করো, বাকিটা আমার উপর ছেড়ে দাও। আদৃশ কথাটা শেষ করেই উঠে চলে যায় মিটিং রুম থেকে। আশরাফ খান আজ অফিস যায়নি। সেক্রেটারির কাছে আদ্রিসের মিটিং সম্পর্কে সকল তথ্য নিয়েছেন। তিনি দেখতে চান আদ্রিস কি করে, আদ্রিস কিভাবে সবটা সামাল দেয়। আশরাফ খান তার চিন্তায় মগ্ন থাকার মধ্যে রুমে প্রবেশ করে মাধবী বেগম। স্বামীকে চিন্তিত দেখে তিনি জিজ্ঞেস করেন, কি হয়েছে? মাধবী বেগমের কথা শুনে ধ্যান ফিরে আশরাফ খানের। কিছু না। কোন সমাধান হলো কি? হ্যাঁ, তোমার ছেলে বলল সে দেখছে। আদ্রিস যখন বলেছে তখন ভালো কিছুই হবে। আদ্রিস বেসামাল একটা ঘোড়া মাধবী, ওকে নিয়ে আমার চিন্তা হয়। আমার ছেলে আদ্রিস, তোমার এই ইনসিকিউরিটির জন্য আমার ছেলেটা আমার থেকে দূরে সরে যাচ্ছে। মোটেই তা নয়, একেবারেই তাই। অফিসে বসে বসে মাথায় একটা ভীষণ রকমের বোল্ড প্ল্যান করছে আদ্রিস। কাল রাতের অনুভূতি কি দারুণ ছিল। আদ্রিস নিজের জিহ্বা নিজেই ভিজিয়ে নেয়। আদ্রিতার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত সে অক্ষরে অক্ষরে মনে করে রেখেছে। তবে আদ্রিতার যে জ্ঞান ছিল না, সে কিছু সজ্ঞানে অনুভব করতে চায়। আদ্রিস কাউকে কল করে, স্যার, একটা রুম সেট করো। এবং, বুঝতে পেরেছ? জি স্যার, সব ব্যবস্থা হয়ে যাবে। ওকে। আদ্রিস সবকিছু বলে দ্রুতই ফোন কেটে দেয় এবং তার গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায়। প্রেমা একটু আসতে গেছিল কিন্তু তার আগেই আদ্রিস চলে গেল। প্রেমা মুখ ভেঙচি কাটে। সব সময় এত ব্যস্ত কেন থাকেন উনি? ওনাকে একটু মন ভরে দেখতেও পারি না। ভার্সিটির গেটের সামনে এসে আদ্রিতাকে কল করে আদ্রিস। হ্যালো। জি বলুন। বাইরে আয়। এখন? হ্যাঁ এখন আসছি। আদ্রিতা ব্যাগ গুছিয়ে বাইরে আসে। আদ্রিসের গাড়িটা দেখে সেদিকে এগিয়ে যায়। কি হয়েছে? ভেতরে আয়। আদ্রিস গাড়ির দরজা খুলে দেয়। আদ্রিতা ভেতরে বসে। আদ্রিস গাড়ি চালানো শুরু করে।
আদ্রিতা কিছু বলে না। তবে কিছুক্ষণ এর মাঝেই আদ্রিতা ঘুমিয়ে যায়। আদ্রিস গাড়ি চালানো অবস্থায় দেখে আদ্রিতা ঘুমিয়ে গেছে কাত হয়ে। ওড়নাটা সরে গেছে পাশ থেকে, যার ফলে গলার গভীর কামড়টা স্পষ্ট দেখা যাচ্ছে। আদ্রিতা জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। নিজেকে আদ্রিতার সামনে অসহায় মনে হয় তার। আদ্রিস নিজেই নিজে মনে মনে বলে, বাচ্চা একটা মেয়ে তোর বয়সের তুলনায় কত ছোট। এই বাচ্চা মেয়ের জন্য এত পাগল পাগল কেন লাগে তোর? তোর দুর্বলতা কেন এই মেয়েটা? সারা জীবন বুকের মাঝে রাখলেও মনে হবে যেন কিছুক্ষণ সময়। আদ্রিতা তুই আমার জান, তোকে আমি কোনভাবেই হারাতে পারবো না। দেখতে দেখতে গাড়ি পৌঁছায় সমুদ্রের কাছে, একটা রিসোর্টে, একটা ডুপ্লেক্স বাড়ির মতো। আদ্রিতা তখনও ঘুম, তাই আদ্রিতাকে কোলে তুলে নেয় এবং ভেতরে চলে আসে। আদ্রিস ওকে কোলে নেওয়ার সময় আদ্রিতা ঘুম থেকে উঠে যায়। চোখ খুলে নিজেকে আদ্রিসের কোলে দেখে ওর শার্টের কলার খামচে ধরে। আদ্রিস হাসে, জান ভয় কেন পাচ্ছিস, তোকে ফেলে দেব না। আদ্রিতা মাথা ঠেকায় আদ্রিসের বুকে। মাথাটা ধরেছে প্রচুর। কেন, চাপ কিসের? জানি না। আদ্রিস কথা বলতে বলতে আদ্রিতাকে নিয়ে রুমে চলে এসেছে। একটা মাস্টার বেডরুমের পাশের একটা রুম। আদ্রিস আদ্রিতাকে বিছনায় বসিয়ে ওকে একটা প্যাকেট দেয়। আদ্রিতা মুখ তুলে তাকায়। কি করব এটা দিয়ে? গোসল করে পরবি এটা। ঠিক আছে। আদ্রিতা ভেবেছে স্বাভাবিক কেন জামা হয়তো, তাই সে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। আদ্রিস বাঁকা হাসে। দি নাইট উইল বি সো লং বেবি গার্ল, প্রিপেয়ার ওর শেলফ ফর মি। আদ্রিস বেরিয়ে যায়। আদ্রিতা গোসল করে প্যাকেট থেকে জামাটা বের করে, অবাক। লালা রঙের একটা সিল্ক জামা, তবে অত্যন্ত ছোট। আদ্রিতা নিজের জামাটাও ভিজিয়ে ফেলেছে। তাহলে এখন কি করবে? আদ্রিতা কিছুই বুঝতে পারছে না। জামাটা পরলে তার শরীরের 40% ঢাকবে না। আদ্রিতা বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে জামার উপরে বাথরোব পরে বেরিয়ে আসে। বেরিয়ে আসতে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। ম্যাম আমার সঙ্গে আসুন। কোথায় যাব? উনি কোথায়? মেড হেসে উত্তর দেয়, ম্যাম আপনার ওনার কাছেই নিয়ে যাচ্ছি, চলুন। আদ্রিতা মেডের সঙ্গে যায়। মেড ওকে একটা রুমে দিয়ে চলে আসে। আদ্রিতা রুমের ভেতরে এসে দেখে লাল রঙের বেলুন গোলাপ দিয়ে সাজানো, সেন্টেড ক্যান্ডেল। আদ্রিতা অবাক হয়ে গেছে। এমন সময় পেছনে থেকে কেউ তাকে জড়িয়ে ধরে। আদ্রিতা কেঁপে ওঠে। বাথরুম কেন জড়িয়েছিস জান? তোকে তো আমি জামা দিয়েছি। আমি আসলে। কি আসলে জান? এটা খোল, আমি তোকে দেখতে চাই। আদ্রিস বাথরুমটা খুলে ফেলে। সামনের বড় আয়নায় আদ্রিতা এক্সপোজ হয়ে গেছে। আদ্রিতার চুল সরিয়ে ঘাড়ে ঠোঁট রাখে। আদ্রিতা কেঁপে ওঠে। জানি জামার একটা বিশেষ গুণ আছে, জানিস কি? না। আদ্রিস বাঁকা হাসে। আদ্রিতার জামায় একটা ফিতা, যেটা খুললে পুরো জামাটাই খুলে যাবে। আদ্রিস সেই ফিতাটা টান দেয় এবং জামাটা খুলে যায়। আদ্রিতা লজ্জায় পেছনে ফিরে আদ্রিসকে জড়িয়ে ধরে লজ্জায়। আদ্রিস টুপ করে ওকে বিছনায় ফেলে দেয়। তারপর আদ্রিতার উপরে উঠে আসে। জান, তোর ঘ্রাণ আমার ভীষণ পছন্দ। আমার জান তুই। আদ্রিতা কাঁপছে। আদ্রিসের স্পর্শ ওকে কাঁপিয়ে দিচ্ছে। আমি তোর সব ভালোবাসি। ধীরে ধীরে রুমের আবহাওয়া বদলে গেল। আদ্রিতার জ্ঞান থাকা অবস্থায় প্রথম আদ্রিসকে অনুভব করেছে। আদ্রিস তার প্রেয়সীকে সকল রকম ভালোবাসা দিতে ব্যস্ত। আদ্রিতাও দেখা যায় আদ্রিসকে ঠেকাচ্ছে না। রাত গভীর। জান তোর কষ্ট হচ্ছে। আদ্রিতা চোখ বন্ধ করে রেখেছে। কিছু বলছে না, শুধু নিঃশ্বাস ছাড়ছে। সরি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আদ্রিতা চোখ খুলে তাকায়। আদ্রিস চোখ দুটোয় চুমু খায়। তোর সব কিছু আমার। আদ্রিতা নিঃশ্বাস ফেলে। সে ভেবেছিল এখন হয়তো সব শেষ। কিন্তু পর মুহূর্তে আদ্রিসের আরেক দফা আক্রমণের শিকার হয় আদ্রিতা। আপনি ছেড়ে দিবেন বলেছিলেন। একেবারে কখনো বলিনি আমি ছেড়ে দেব। কিন্তু। আদ্রিস বউয়ের ঠোঁট আকরে ধরে। জান প্লিজ আ লিটিল বিট মোর। আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। সকাল সকাল সামনের গ্লাস ভেদ করে সূর্যের আলো আদ্রিতার চোখে এসে পড়ে। টিপ টিপ করে চোখ খুলে তাকায় আদ্রিতা। কিছুক্ষণ এপাশ ওপাশ করে, এরপর ভালো করে চোখ খুলে তাকায়। আশেপাশে আদ্রিস নেই। আদ্রিতার শরীরে আদ্রিসের শার্টটা আছে শুধু। লজ্জা পেয়ে যায় আদ্রিতা। চোখ তুলে আয়নার দিকে নিজের ছবি দেখে।
কিছুক্ষণ পর উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বাইরে আসে। তার কোন জামা সে খুঁজে পায়নি, তাই আয়নার সামনে এসে ভেজা চুল আঁচড়ে নিচ্ছে। এমন সময় রুমে প্রবেশ করে আদ্রিস। আদ্রিসকে দেখে আবারও লজ্জা পেয়ে যায় আদ্রিতা। আদ্রিস এগিয়ে আসে আয়নার সামনে। রোজ আমার শার্ট পরলেই তো পারিস। তোকে আমার শার্টে এত সুন্দর দেখাচ্ছে জানলে তোর জন্য জামা কাপড়ই কেনা ছাড়ান দিতাম। আদ্রিতার গাল লাল হয়ে গেছে। আদ্রিস আরেকটু এগিয়ে আসে। জান, আমার সারপ্রাইজ কেমন লেগেছে? আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে এরকম সারপ্রাইজ পেলে। আদ্রিস শব্দ করে হেসে দেয়। তাহলে এখন থেকে মাঝে মাঝে হার্ট অ্যাটাকের জন্য নিজেকে প্রস্তুত কর। আদ্রিস, আদ্রিতার চুল সরিয়ে ঘাড়ে মুখ রেখে কথাগুলো বলছিল এমন সময় আদ্রিসের ফোনটা বেজে ওঠে। আদ্রিস কলার আইডি দেখে আদ্রিতাকে ছেড়ে দেয়। ওই কাবার্ডে কাপড় আছে পরে বাইরে আয়। আদ্রিস কথাটা বলে বেরিয়ে যায়। আদ্রিতা কাবার্ড খুলে দেখে শাড়ি পেটিকোট ব্লাউজ। সে সেগুলো নিয়ে পরে নেয়। আদ্রিস বাইরে এসে ফোনটা পিক করে। বলো বাবা। তুমি কোথায় বাবা? কক্সবাজার। এখন সেখানে কি কাজ? কিছু না, ব্যক্তিগত কাজ। কিসের ব্যক্তিগত কাজ? তুমি দেখছো আমাদের চারিদিকে কি অবস্থা। দেখছি উকিল সালাম হোসেনকে থ্রেট দেও। সব ঠিক হয়ে যাবে। মানেটা সোজা। সালাম হোসেনের ছেলে জাহিন সবকিছু করছে। ওই ছেলেটার কাছে এত ক্ষমতা কিভাবে আসল? ওর কাছে ক্ষমতা আসেনি। ও মাফিয়াদের জন্য কাজ করে, ডিলার হয়ে। সকল রকম বেআইনি ডিল সে দেশ থেকে পাচার করে, মেয়ে পাচার সহ। তাই ওর হাত অনেক দূর। হয়তো কাউকে বলেছে এবং সে তোমার ক্ষতিটা করেছে। কিন্তু সে এমনটা কেন করবে? আদ্রিসের এক্সপ্রেশন ডার্ক হয়ে যায়। তুমি বোধহয় জানো না কেন করবে এটা ও। আশরাফ খান চুপ হয়ে যায়। আদ্রিস, তোমার নেক্সট প্ল্যান কি? ওরা আমাদের ইঁদুর দৌড়ান দিয়েছে, আমরা ওদের সিংহের দৌড়ান দেওয়াব। কিরকম? সময় আসলে বুঝতে পারবে। আদ্রিস কল কেটে দেয়। আশরাফ খান দীর্ঘশ্বাস ফেলে। উলিক বাড়িতে। জাহিন কলে কারোর সঙ্গে কথা বলছে এমন সময় সালাম হোসেন আসে সেখানে। জাহিন কল রেখে বাবার দিকে তাকায়। জি বাবা, শুনলাম তোমার ভার্সিটিতে আদ্রিতা পড়ালেখা করছে। হ্যাঁ, আমি এবার কোন সমস্যা চাই না। তুমি যদি এবার কোন ঝামেলা করো তাহলে তোমাকে আমি কোনভাবেই ক্ষমা করব না। আদ্রিতাকে একা ছেড়ে দেও। আদ্রিস এমন এক আগুন যাতে হাত দিলে পুরো শরীর ভস্ম হয়ে যাবে। বাপ, তুমি এত চিন্তা করো না। চিন্তা আমার করা না লাগে সেই কাজ করো। সালাম হোসেন রুম থেকে বেরিয়ে যায়। বাবা, আগুন নিয়ে খেলতে আমার ভীষণ ভালো লাগে। আদ্রিতাকে এত সহজে ছেড়ে দিলে যে হবে না। জাহিন অন্য একজনকে কল করে। হ্যাঁ, সব তৈরি তো? ঠিক আছে, আদ্রিতা আজ ভার্সিটি আসেনি। যে দিন আসবে সে দিনের জন্য প্রস্তুতি নিয়ে রাখবি। জাহিন কল কেটে দেয়। আদ্রিতা, তোমার ইনোসেন্স, তোমার দুর্বলতা, তোমার ইনোসেন্স এর জন্য তোমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছি আমি। শাড়ি পরে চুল আছড়ে বাইরে এসেছে আদ্রিতা। পুরোটা জায়গা সমুদ্রের কাছে। দূরে সমুদ্র দেখা যাচ্ছে। তবে এখানে তেমন কোন গন্ডগোল নেই। নিরিবিলি একটা জায়গা। আদ্রিতার অনেক বেশি ভালো লাগে চারিদিকে দেখছে। আদ্রিতা দেখে সামনে আদ্রিস দাঁড়িয়ে। আদ্রিতার উপস্থিতি টের পেয়ে আদ্রিস পেছনে ফিরে তাকায়। এদিকে আয় যান। আদ্রিতা এগিয়ে যায়। এটা কার বাসা? এটা তোর হাজবেন্ডের বাসা। অনেক সুন্দর। একটা সিক্রেট। মা বাবাও কখনো আসেনি এখানে। তাহলে হঠাৎ আমরা এলাম যে? জানি না। বাড়িটা তৈরি করেছিলাম ইতালিতে থেকে। আমিও কখনো দেখিনি এটা ঠিক কেমন অবস্থায় আছে। আপনি বড্ড অদ্ভুত। আদ্রিতা হেসে ফেলে কথাটা শুনে। আমাকে অদ্ভুত বলছিস জান? এই অদ্ভুত মানুষটা তোকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে। তোকে হারাবার ভয় পায়। আমিও ভালোবাসি। হারাবার ভয় পাস? আদ্রিতা মাথা না সূচক নাড়ায়। কেন? কারণ আপনি ছাড়া অন্য কোন পুরুষ কখনো কল্পনাই করতে পারিনি। তাই হারানোর ভয় পাই না। আদ্রিস জড়িয়ে নেয় বউকে। বড্ড বড় বড় কথা বলিস আদ্রিতা। কেন? তোর আশেপাশে থাকাটা আমাকে শান্তি অনুভব করাই। আপনার শান্তি হয়েই থাকতে চাই। আদ্রিতাকে নিয়ে টেবিলে বসে। তারপর কিচেন থেকে কেয়ারটেকার বেরিয়ে আসে। ওদের খাবার সার্ভ করে। সূর্য ঢলেছে পশ্চিম আকাশে। সমুদ্রের পার থেকে যা অসম্ভব সুন্দর দেখাচ্ছে।
আদ্রিসের ঘাড়ে মাথা রেখে আদ্রিতা সেই দৃশ্য উপভোগ করছে। আজ সারা দিন অনেক মজা করেছে ওরা। ঘুরতে গেছে, শপিং করেছে, খাওয়া দাওয়া করেছে। এখন আপাতত আদ্রিতা ক্লান্ত, তাই আদ্রিসের ঘাড়ে মাথা রেখে রেস্ট নিচ্ছে। আদ্রিসের পুরুষালী ঘ্রাণ আদ্রিতার ভীষণ পছন্দ। তার উপর লোকটা একটা সাদা পাঞ্জাবি পরেছে, যেটা আদ্রিতা ঠিক করে দিয়েছিল। আজ শপিং এর সময় প্লেন একটা সাদা পাঞ্জাবি আদ্রিতার চোখে আটকে, আর বউকে খুশি করার জন্য আদ্রিস সেটা কিনে পরেও নেয়। আদ্রিতা ভীষণ খুশি, তার ব্যক্তিগত পুরুষকে তার মনের মতো সুদর্শন দেখাচ্ছে। আমার কি মনে হচ্ছে জানেন? কি? এই সময়টা কখনো শেষ না হোক, আমরা এভাবেই পুরো জীবন কাটিয়ে দেই। আদ্রিস হাসে। আমরা চাইলে এমনই হবে, তার জন্য আমাদের সচেতন হতে হবে। আদ্রিতা আদ্রিসের হাত জড়িয়ে ধরে। আপনি আমার জীবনে দেখা সবথেকে পারফেক্ট পুরুষ। কেউই পারফেক্ট না, সবাই চেষ্টা করে যে যার জায়গা থেকে। আদ্রিতা মাথা উঠিয়ে তাকায়। আপনি আমাকে সব বিপদ থেকে রক্ষা করবেন তো? সব সময় করব। তাহলে আমি প্রাণ খুলে বাঁচব। আমি আপনাকে ছাড়া অন্য কাউকে চাই না। কথাগুলো বলার সময় আদ্রিতার চোখে পানি চিকচিক করে ওঠে। আদ্রিস আদ্রিতাকে কাছে নিয়ে আসে। আদ্রিতার ঠোঁট আকড়ে ধরে। কিছুক্ষণ গভীর চুমু খেয়ে সরে আসে। তুই আমার জান। আমার জীবন থাকতে তোকে অন্য কেউ স্পর্শ করতে পারবে না। আমি জানি, আর এই জন্যই আমি আপনাকে ভীষণ ভালোবাসি। আমাকে ভালোবাসার ফল তো তোর উপর ভারী হয়ে যাবে আদ্রিতা, কারণ আমি তো তোকে প্রতিটা রাতে চাইব, পারবি তো আমাকে সামলাতে? আদ্রিসের বেহা কথাগুলো শুনে আদ্রিতার কান লাল হয়ে যায়। গাল দুটোও লাল হয়ে গেছে। আদ্রিস বাঁকা হাসে। আদ্রিতার কানের লতিতে একটা মৃদু কামড় দেয়। এই যে আমার কথা শুনে তুই লাল হয়ে যাস, আমার মন চায় তোকে তখনই খেয়ে ফেলি। ছাড়ুন, আপনি বড্ড বেহা। ইস, তাই বুঝি। আদ্রিতা নিজের মুখ লুকায় আদ্রিসের বুকে। আদ্রিস শব্দ করে হেসে দেয়। আদ্রিসের বুকেই আদ্রিতা নিজেকে সর্বসুখী বলে মনে হয়। তবে সব বসন্তের পরেই আসে প্রখর গ্রীষ্ম। জীবন ওদের আদৌ ভালো থাকতে দেবে কি? খান বাড়িতে সকাল সকাল ঘুমন্ত আদ্রিতাকে পাঁচকোলে কের ঢুকেছে আদ্রিস। আদ্রিতা ঘুমে বিভোর। রাতে ড্রাইভ শুরু করেছিল আদ্রিস। তখন কিছুদূর যেতে আদ্রিতা ঘুমিয়ে গেছিল। এখনো ঘুম, তাই ডিস্টার্ব না করেই বাড়িতে প্রবেশ করেছে আদ্রিস। মিসেস মাধবী বেগম সকাল সকাল ঘুম থেকে উঠেছে ছেলের জন্য খাবার রান্না করতে। কারণ আদ্রিসকে কল করেছিল, আদ্রিস বলেছে সে আসছে। ছেলের মন জয় করার জন্য তিনি সব করতে পারেন। তার হাতের রান্না বেশ সুস্বাদু হয়। কিন্তু আদ্রিস ইতালি যাবার পর আর স্বাদ করে রান্না তিনি কারোর জন্য করেননি। আজ কি মন চাইল, ভাবল ছেলেটার জন্য কিছু রান্না করা যাক। আদ্রিস সদর দরজা ঠেলে ভেতরে এসে সিঁড়ির দিকে পা বাড়ায়। তবে সিঁড়িতে ওঠার আগেই চোখ আটকায় কিচেনের দিকে। তার মা ছোটবেলায় যেমন রান্না করত, ঠিক সরেকম ভাবেই রান্না করছে। আদ্রিস কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। মাকে দেখে মন ভরেই দেখে। মাধবী বেগম রান্না মগ্ন ছিল, তাই খেয়াল করেনি আদ্রিস এসেছে। কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থাকার পর আদ্রিস উপরে চলে যায়। আদ্রিতাকে শুইয়ে দেয়। একটা সুতি জামা পরা আছে আদ্রিতার, তাই আর জামা বদলানোর কথা চিন্তা না করে নিজে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে চলে আসে। কিচেনে এসে মাকে ডাক দেয়, মমো। মাধবী বেগম আদ্রিসকে দেখে জড়িয়ে ধরেন। কেমন আছিস বাবা? কখন এলি? আদ্রিতা কোথায়? আদ্রিতা উপরে ঘুমাচ্ছে। ওহ, রান্না করছি, খেয়ে তারপর ঘুমা। আদ্রিস ছোটবেলায় মায়ের পাশে বসে থাকত। মা রান্না করত আর সে দেখত। এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে। অনেক দিন পর নিজের ছোটবেলার কথা মনে পড়ছে। তার ভালো লাগছে। আমার রান্না প্রায় শেষ। আদ্রিতাকে ডাকবি? না, সবাই ঘুমাক, তুমি এসো, খাবার দেও টেবিলে। মাধবী বেগম প্লেটে খাবার নিয়ে নিজের হাতে ছেলেকে খাইয়ে দেয়। আদ্রিসের চোখের কোণায় পানি চিকচিক করছে। কিছু অতীত স্মৃতি যা মনে পড়ছে। ছোট্ট একটা ঘর, চারদিকে ইটের তৈরি দেয়াল হলেও মাথার উপর টিন। সেই ঘরের মাঝখানে বসে একজন মহিলা নিজের ঘেমে যাওয়া মাথা ছেঁড়া ওড়না দিয়ে মুছে নিচ্ছে। আর 5 বছরের একটা বাচ্চাকে খাবার খাইয়ে দিচ্ছে। বাচ্চাটা খাবার খাওয়া শেষ করে বলে, আম্মু তুমি খাবে না? মহিলা মৃদু হেসে উত্তর দেয়, খাবো বাবা, তুই খেয়ে ঘুমিয়ে গেলেই আমি খাবো। না আম্মু, তুমিও খাও, দাঁড়াও আমি খাবার নিয়ে আসি। কথাটা বলে বাচ্চাটা দৌড়ে হাঁড়িতে দেখে এক দানাও খাবার অবশিষ্ট নেই।
বাচ্চা ছেলের মনটা খারাপ হয়ে যায়। মহিলা ছেলেকে বুকে টেনে কপালে চুমু খায়। আমার সোনা বাচ্চা, মা খাবেত। এখন না, রাতে যখন তুমি ঘুমিয়ে যাবে তখন রান্না করে খাবো। আর ওই খান বাড়ি থেকে আজকে রাতে খেয়ে এসেছি আমি। সত্যি আম্মু? হ্যাঁ। মহিলা নিজের ছেলেকে জড়িয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণের মাঝে ছেলেটা ঘুমিয়ে যায়। আমার সোনা ছেলে, তোর এই ভালোবাসাই তো আমাকেও বাঁচিয়ে রেখেছে। তোর এই ভালোবাসার জন্য আমি আজও বেঁচে আছি। আমার এই নিষ্ঠুরতম জীবনে তুই একমাত্র সুখ। আদ্রিস উপরে চলে এসেছে। মাথার ভেতর সবকিছু কেমন গুলিয়ে যায় এসব স্মৃতি মনে পড়লে। নিজের জীবনের গিট বাঁধা সুতাগুলো যেন কোনভাবেই ছাড়াতে পারে না আদ্রিস। সব সময় মনে হয় জীবনটা আসলে এমন কেন। রুমে এসে আদ্রিতাকে ঘুমাতে দেখে নিজেও আদ্রিতার পাশে শুয়ে পড়ে। শান্তি লাগে। মেয়েটা সত্যি তার জন্য শান্তি বয়ে এনেছে। আশরাফ খান নিজের অফিস রুমে বসে বসে কিছু চিন্তা করছিলেন। গত 2 দিনের লোকসান সামলাতে তাকে অনেক ব্রেন খরচ হয়েছে। তবে আদ্রিস যেভাবে বিষয়টাকে হ্যান্ডেল করেছে এটা আসলেই অদ্ভুত। যেখানে সকল বিজনেসম্যানরা তাদের লোকসান হলে মাথা খারাপ হয়ে যায়, পাগলামি করে, বেশি থেকে বেশি সময় অফিসে কাটায়, সেখানে আদ্রিস লোকসান দেখে ভ্যাকেশনে চলে গিয়েছে বউকে নিয়ে এবং নিজের ঠান্ডা মাথায় সবটা সামলে নিয়েছে। এখন শুধু এই লোকসানের বদলা নেওয়ার পালা। মি খান তার সেক্রেটারিকে কল করে, আমার জন্য 1 কাপ কফি নিয়ে এসো। কল কেটে নিজের ল্যাপটপে মন দেয়। 22 বছর আগে আমি যে কাজটা করেছিলাম এটা মোটেই ভুল করিনি। নাই মামার থেকে কানা মামাই ভালো। ওয়ারিস শূন্য থেকে নিজের ছেলে বলতে কেউ থাকাটাই শ্রেয়। আশরাফ খানের ভাবনার মাঝেই সেক্রেটারি কফি নিয়ে আসে। স্যার, আর কিছু? না, আর কিছু না। তুমি একটু দেখো আদ্রিস এসেছে কিনা অফিসে। আমার ওর সঙ্গে কথা আছে। জি স্যার। সেক্রেটারি চলে যায়। নিউরোলজিক্যাল হসপিটালের বেডে শুয়ে থাকা জাহানারা বেগমের একটু উন্নতি হয়েছে। আজ তিনি নার্সের সঙ্গে হসপিটালের বাইরে হাঁটতে এসেছেন। ওনাকে হুইল চেয়ারে করে বাইরে নিয়ে আসা হয়েছে। আসলে গত কিছু দিন ধরে জাহানারা বেগমের শরীর আগে থেকে ভালো, তাই সে হাঁটতে এসেছে। নার্স মেয়েটা ওনাকে একটা গাছের নিচে রেখে নিজেও পাশে বসে, আন্টি, আশা করছি আপনি ভালো অনুভব করছেন। জিনিয়া, তোমার জন্য আমি গত কিছু দিনে খুব ভালো অনুভব করি। ধন্যবাদ মা। ধন্যবাদ দিবেন না আন্টি। আপনার আসল ট্রিটমেন্ট তো এখন শুরু হয়েছে। আপনার ট্রিটমেন্ট এত দিন যা হয়েছিল তা শুধু লোক দেখানো ট্রিটমেন্ট। আমার ভালো লাগছে আপনার সেবা করতে পেরে। আপনি সত্যি ভালো মানুষ আন্টি। জাহানারা বেগম দীর্ঘশ্বাস ফেলে। এমন সময় পেছনে থেকে ব্ল্যাক শুটে একজন হেঁটে আসে। জিনিয়া উঠে দাঁড়ায়। আদ্রিস এসে জিনিয়াকে বসতে বলে হাতের ইশারায়। জিনিয়া বসে পড়ে। আদ্রিস জাহানারা বেগমের পাশে বসে। কিছুক্ষণ সবাই নিশ্চুপ থাকে। কেউই কোন কথা বলছে না। সব নীরবতা ভেঙে আদ্রিস বলে, আপনার শরীর এখন কেমন আছে? আদ্রিস জাহানারা বেগমের দিকে তাকাচ্ছে না, অন্য দিকে তাকিয়েই প্রশ্ন করে, আমি আগের থেকে অনেক ভালো আছি। আমাকে এই মেয়েটা ঘুরতে নিয়ে এসেছে। অনেক দিন পর বাইরের দৃশ্য দেখে আমার খুব ভালো লাগছে। ভালো থাকলে ভালো। আপনার খাবারের সঠিক খেয়াল রাখা হচ্ছে তো? হ্যাঁ। আপনি কি বাড়িতে যেতে চান? বাড়িতে আর কি করে যাব? কেন, আপনার কোন বাড়ি নেই? জাহানারা বেগম দীর্ঘশ্বাস ফেলেন। না বাবা, আমার কোন বাড়ি থেকে? কেন, আপনার কোন ছেলে মেয়ে নেই? না, আমার কেউ নেই। আমি একা। এই হসপিটালে আপনাকে কে ভর্তি করেছে তাহলে? ওই একটা বাড়িতে কাজ করতাম, সেখানের বাড়িওয়ালা খুবই ভালো। আদ্রিস আর কোন কথা বলে না, প্রশ্ন করে না। তবে জাহানারা বেগম বলেন, তুমি খুবই চিন্তিত সময় পার করছো বাবা। তোমার চোখ মুখ এত শুকনো লাগছে কেন? তেমন কিছুই না। আমার কাজের প্রেশার বেশি। আদ্রিস উঠে দাঁড়ায়। জিনিয়া, 2 মিনিট আমার সঙ্গে আসুন। নার্স এতক্ষণ দাঁড়িয়ে সবটা শুনছিল। আদ্রিসের ডাক শুনে সে আদ্রিসের পেছনে যায়। ওনার খাবার দাবার সবকিছুর সঠিক খেয়াল রাখবেন। জি স্যার, আমি সব সময়। তবে জিনিয়ার কথা শেষ হবার আগেই আদ্রিস সেখান থেকে চলে যায়। সে শুধুমাত্র আদ্রিতার কথাই ধৈর্য সহকারে শুনতে পারে, অন্য কোন মেয়ের নয়। জিনিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে। বড্ড বেরসিক মানুষ। জিনিয়া গিয়ে জাহানারা বেগমকে রুমে নিয়ে যায়। খান গ্রুপের সামনে রিপোর্টার্সদের ভিড় পড়েছে। তবে সিকিউরিটি তাদের ভেতরে যেতে দিচ্ছে না।
আশরাফ খান উপর থেকে কফি মগ হাতে নিচে রিপোর্টার্সদের উদ্বেগ দেখছে। এমন সময় মেইন গেট দিয়ে আদ্রিসের গাড়ি ভেতরে প্রবেশ করে। আদ্রিসের গাড়ি দেখে সবাই সামনে থেকে পেছনে দিকে চলে আসে। গার্ডস সবাইকে পেছনে দিকে যেতে বলে, আপনারা প্লিজ সরে যান, আমাদের স্যার আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবে, এক এক করে দেবে, প্লিজ সরে যান। সবাই সরে দাঁড়ায়। আদ্রিস গাড়ি থেকে বের হয়। আদ্রিসকে দেখে একের পর এক প্রশ্ন আসতে থাকে সামনে থেকে। আপনাদের উপর যে তকমা লেগেছিস সেটা কি সত্যি? আপনারা কেন এত দিন চুপ ছিলেন? কেন কেউ সামনে আসেননি? হঠাৎ এখন এমন কি হলো যে খান গ্রুপের ওপর লাগা প্রতিটা অপবাদ মিথ্যা প্রমাণ হলো? সেখানে কি আসলেই আপনারা নকল টাকা বানানোর ব্যবসা করতেন? আদ্রিস এতক্ষণ চুপচাপ সব প্রশ্ন শুনেছে। এরপর একটা রিপোর্টারের থেকে মাইক্রোফোন নিয়ে নেয়। আমাকে শোনা যাচ্ছে? জি। আপনাদের প্রশ্ন আশা করি শেষ। আমাদের আরও প্রশ্ন আছে। সরি, কিন্তু এত উত্তর দেওয়ার আমার কোন ইচ্ছে নেই। কিন্তু স্যার, আমরা এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো করলাম তার উত্তর দিবেন তো? হ্যাঁ, অবশ্যই দেব। আমাদের কোম্পানির পণ্য পুরো দেশে ছড়িয়ে আছে। আমাদের কোম্পানি যদি নকল টাকা বানাতো তবে এতদিনে শুধু নকল টাকাই আসতো। আপনাদের নিত্য প্রয়োজনীয় এতগুলো জিনিস আমাদের কোম্পানি থেকে পেতেন না। কিন্তু স্যার, আপনাদের পেছনে যে শত্রু লেগে আছে, তারা মূলত কি চায়? আপনাদের গোডাউন পুড়িয়ে দিল এবং আপনাদের বদনামও করার চেষ্টা করল। আদ্রিস বাঁকা হাসে। আমার ইতালিয়ান বন্ধুরা আমাকে টেরেবেলে, ভয়ঙ্কর নামে আখ্যায়িত করত। যারা আমার শত্রু তাদেরকে একটা কথা বলতে চাই, যাই করবে নিজের লিমিটের ভেতরে থেকে করবে। লিমিট ক্রস করলে আমি যা করব তা দেখে হয়তো তোমাদের প্যান্ট ভিজে যাবে। আপনি নেক্সট কি করতে চলেছেন স্যার? আমি কখন কি করি, কিভাবে করি এটা ইনশাআল্লাহ কেউই জানে না। আমার মা বাবাও না। কেউ বুঝতেও পারে না, কেউ ধরতেও পারে না। কিন্তু স্যার, আপনাকে বোঝা এতটা কঠিনও নয়। আদ্রিস শব্দ করে হেসে দেয়। এই ম্যাডাম, আমি কি করি তা আমার ঘরের বউও বুঝতে পারল না আজ পর্যন্ত, আর আপনি কে? বলুন তো। আদ্রিস আর কোন কিছু না বলেই ভেতরে চলে যায়। আদ্রিস যখন এই ম্যাডাম বলেছিল তখন মেয়েটার মনে ভালো লাগা কাজ করেছিল। কিন্তু পরের কথা টুকুন শুনে তার মনটা ভেঙে গেল। টিভিতে আদ্রিসের ইন্টারভিউ দেখছিল আদ্রিতা। শেষের কথাটা শুনে ভেঙচি কাটে। হো, বুঝতে দিলে বুঝব, কিছু বললেই ধোকম দেবে। আর এখন তো নতুন কাহিনী শুরু হয়ে গেছে, যেখানে সেখানে শুরু হয়ে যায়। আদ্রিতাকে নিজের সঙ্গে বিড়বিড় করতে দেখে মাধবী বেগম বলেন, কি ব্যাপার, কি বিড়বিড় করছিস আদ্রিতা? কিছু না মা। তুমি চা খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তাহলে আমি একটু উপরে যাই মা, আজকে একটু পড়া আছে। হ্যাঁ যা। আদ্রিতা উপরে চলে যায়। অন্যদিকে টিভিতে আদ্রিসের ব্রডকাস্ট ছিল লাইভ। জাহিন ও বিষয়টা দেখেছে, সঙ্গে উকিল সালাম হোসেনও। জাহিন, থ্রেটটা হয়তো তোমাকেই দিয়েছে। আমি বলছি আদ্রিসের পেছনে লাগা বন্ধ করো। এরপর যা হবে তার জন্য শুধুমাত্র তুমি দায়ী। জাহিন বাবাকে কোন উত্তর দেয় না, তবে ভেতর ভেতর সে প্রচণ্ড রেগে আছে। সন্ধ্যা নেমেছে পৃথিবীতে। ঢাকা শহরটাকে রাতের বেলায় নিউ ইয়র্কের সঙ্গে তুলনা করা যাবে। শহরটার বড় বড় ইমারত আর চারিদিকে আলো চিৎকার করে জানান দেয় বাংলাদেশ এগিয়ে গেছে। দেশের এত উন্নতি দেখে আদ্রিসের মনেও বেশ ভালো লাগা কাজ করছে। রাতে যখন সে বাসায় আসে অফিস থেকে তখন ড্রাইভার থাকে না সাথে। কিন্তু আজ ড্রাইভারকে ড্রাইভ করতে বসে নিজে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আসলে আদ্রিস বুঝতে চাইছিল আদ্রিতা গাড়িতে বসে জানালা দিয়ে আসলে কি দেখে। কারণ গাড়িতে বসলে আদ্রিতার চোখ সব সময় বাইরের দিকেই থাকে, হোক তা বহু পুরাতন রাস্তা। আদ্রিতা রোজ যাতায়াত করে, কিন্তু তারপরেও সে বাইরেই তাকিয়ে থাকে। আদ্রিস আজ বুঝতে পারল, বড় বড় বিল্ডিং হোক বা সবুজ ঘেরা গাছপালা, আদ্রিতা সব রকম রাস্তার ভিউ দেখতে বেশ পছন্দ করে। মাঝে মধ্যে আদ্রিসের নিজেকে পাগল বলে মনে হয়। আদ্রিতাকে সবটুকু চেনার জন্য সে সব রকম বাচ্চামি পর্যন্ত করে থাকে। নিজের ভাবনায় নিজেই হেসে ফেলে আদ্রিস। এরই মাঝে গাড়ি খান বাড়ির মেইন গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। আদ্রিস বাড়িতে প্রবেশ করে সোজা রুমে চলে যায়। আদ্রিতা পড়ছিল। আদ্রিতার চুলগুলো ক্লিপ দিয়ে উঁচু করে বাঁধা। আদ্রিস গিয়ে আদ্রিতাকে কোলে তুলে নেয়। আদ্রিতা ভয়ে আদ্রিসকে জড়িয়ে ধরে। আরেহ, কি করছেন, নামান আমাকে। কখন এলেন? মাত্র।
আদ্রিস, আদ্রিতার ঠোঁটে একটা দুটো করে চুমু খায়। আদ্রিতা আদ্রিসের মাথাটা ধরে বলে, উফ, ফ্রেশ হয়ে আসুন, খাবেন তো? তুই থাকতে অন্য কিছু খেয়েই মন চায় না। আপনি ভীষণ বেহা। শুধু তোর জন্য জান। বিশ্বাস কর, অন্য কোন মেয়ের জন্য আমার এত পাগল পাগল অনুভব হয় না, যা তোর জন্য অনুভব হয়। তোকে দেখলেই একেবারে গিলে ফেলতে মন চায়। রাক্ষস আপনি। আদ্রিস বাঁকা হাসে। আদ্রিতাকে সোজা বিছনায় ফেলে। আদ্রিতা মাজায় বেশ ব্যথা পায়। আল্লাহ, ব্যথা পেলাম তো। হ্যাঁ, রাক্ষস আমি বটেই। দেখি তোর শরীরে রাক্ষসের দেওয়া চিহ্ন আছে কিনা। বলেই আদ্রিতার জামার চেইনে হাত দিয়ে খুলে দেয়। আপনি ভারী বেহায় মশাই। আদ্রিস কিছু বলে না। আদ্রিতার বুকের উপরে গলায় তার দেওয়া দাগগুলো স্পষ্ট আছে। আদ্রিসের চোখের শান্তি। সে ওই দাগগুলোতে চুমু খায়। তোর ভাগ্য ভালো জান, এগুলো এখনো স্পষ্ট না হলে এই রাক্ষস তোকে আবারও নতুন দাগ দিয়ে দিত। আদ্রিস কথাগুলো বলে আদ্রিতার জামার চেইন লাগিয়ে ওয়াশরুমে চলে যায়। আদ্রিতা উঠে বসে। পাগল, এ লোকটা পাগল। আদ্রিস ওয়াশরুম থেকে উত্তর দেয়, আমি শুনতে পেরেছি আমি পাগল। রাতে এই পাগলের পাগলামি দেখার জন্য নিজেকে প্রস্তুত করে নিস বউ। আদ্রিতার গাল লাল হয়ে যায়। সে আর কিছুই না বলে নিচে চলে যায় খাবার গরম করতে। চলবে,